লেখিকা রিমা বিশ্বাসের সোনালি বিকেলের আগে। বমি হলো, শরীর এখনো গুলোচ্ছে। পাশের ঘরে কথা হচ্ছে মা আর শুভ্রা আন্টির। মায়ের কোনো কসমেটিক নেওয়ার থাকলে শুভ্রা আন্টি এই সময়টা বাড়ি আসে। আজকে বৃহস্পতিবার, শুভ্রা আন্টির দোকান বন্ধের দিন। কি সব আবোল তাবোল চিন্তায় অহেতুক মাথাটা ঝালাপালা হচ্ছে। কাব্যশ্রীর মনে হচ্ছে ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এ ঘরে শুয়ে আছে আধ ঘন্টা হলো, এখন শরীর একটু ভালো লাগছে। এসি চালালে হতো, কিন্তু সুইচ অন করা হয়নি, তাই আর উঠে গিয়ে সুইচ দিতে ইচ্ছে করছে না। খাটের পাশের জানলাটা খোলা, হাওয়া নেই। তবে একটু আগে ঝমঝম বৃষ্টি কিছুক্ষণের জন্য যে দাপট দেখিয়ে গেল, তার জলোভাবে ঘরটা ঠান্ডা এখন। মার শুভ্রা আন্টি অনেকক্ষণ হলো গল্প করছে। মা জানেও না ও বমি করেছে, এখন মাথাটা ভার। বলতে গেলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব কিছু। যে প্রশ্নটায় নিজেই ক্ষতবিক্ষত হচ্ছে, তা যে এড়িয়ে যাওয়ার নয়। অগ্নিভের প্রেমে কেন পড়ল কাব্যশ্রী? আজ যে এমন শরীর খারাপ করছে, তাকে শুধুই কলেজ ছুটির সময় অগ্নিভ আর শতরূপাকে ওভাবে দেখলো বলে? না নিজেকে সস্তাদের দলে পেল বলে? কি বিশ্রী যে লাগছে। কলেজের লাইব্রেরির পাশের ছোট ফাঁকা ঘরটায় ছিল ওরা দুজন। জানতও না কাব্যশ্রী, শুধু ফিসফিস শব্দের আকর্ষণে এগিয়ে গেল দরজার মুখে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে একেবারে পাগলের মতো একে অপরকে শুষে নিতে চাইছিল ওরা। মুহূর্তে সরে এসেছে, কিন্তু শরীর বেয়ে যে ঘিন ঘিন ভাব, তার কি? কাব্যশ্রী, যে সব সময় নিজেকে গুটিয়ে রাখতো, কম কথা বলতো, আর যার মধ্যে সব সময় একটা লাজুক ভয় ভয় ভাব কাজ করত, সেই মেয়েই তো মহসের ডানায় বসে নিজের সহজাত লাজুক লতা ভাব টেনে ফেলে উড়েছে অগ্নিভের সঙ্গে। কত কত দিন হাত ধরে বসে থেকেছে প্রিন্সেপ ঘাটে। ভিক্টোরিয়ায় গিয়ে চুমু পর্যন্ত খেয়েছে অগ্নিভ, বাধা দেয়নি কাব্যশ্রী। একটা নাকুচু গর্বশেষ সময় ভর করেছিল তার মনে। ও অগ্নিভের এই যেন মস্ত বড় সম্মান। কলেজের ভিড়ে অগ্নিভ সেই মুকুট, যা মাথায় এলে মেয়েরা নিজেদের নিমেষে ব্রহ্মাণ্ড সুন্দরী মনে করে। মানুষের অর্থ প্রতিপত্তির রূপ সব থাকে না, কোনো কিছুর একটা ঘাটতি ঘটিয়ে বিধাতা সামঞ্জস্য ঘটিয়ে দেয়। কিন্তু অগ্নিভ, তীব্র আকর্ষণ ওর চেহারায়। লম্বাটে মুখ, গলায় ফুলে ওঠা অ্যাডামাস অ্যাপেল, চুল সিল্কের মতো, কপালে এসে পড়ে বাচ্চা ছেলের চঞ্চলতায়, হাতের কায়দায় তা সরিয়ে নেয় দক্ষতায়। যে কোনো গম্ভীর পরিস্থিতি এক ঝটকায় সামলে নেওয়ার একটা হালকা পলকা ভাব। হাসির ফাঁকে যেন তোমায় আমি পড়ে ফেলেছি, এরকম ব্যাপার। চোখে একটা শিকারীর প্রখরতা, যে চোখের ফাঁদে বন্দী হয়েছে অনেকে, কাব্যশ্রী নিজেও। লাইব্রেরি থেকে বেরিয়ে যেদিন জোর ধাক্কা খেয়েছিল ওর সঙ্গে, অগ্নিভের চাহনিতে লজ্জা। খুব নরম করে বলল, আই এম সরি, তোমার লাগেনি তো? ও তখন ফার্স্ট ইয়ারের 4 মাস ক্লাস করেছে। অগ্নিভ দাবানলের মতো সারা কলেজে ছড়িয়ে। কাব্যশ্রী আশাও করেনি একটা আচমকা ধাক্কায় ও আহত ভাব প্রকাশ করে এমনভাবে সরি বলবে। ঢোক গিলে কাব্যশ্রী বলল, না না, আমি অন্য মনস্ক ছিলাম। ও আরও বিনয়ী। 2 পা 1 পা করে পিছোতে লাগলো অগ্নিভ। তারপর ফিরে হাত দেখিয়ে আবারও বলল, সরি। এবারের সরিটা বেশ জোরে, একটা সাধারণ শব্দ যা ছোট থেকে 1000বার বলেছে আর শুনেছে, তবু বুকে তীরের মতো বিঁধে রইল। শব্দটা তাড়া করে গেল, যেমন পোষ্য কুকুর ছোটে মালিকের পিছনে। উঠতে বসতে পড়তে কানে ভাসে, সরি সরি সরি। হ্যাঁ, কিছু মানুষের ব্যক্তিত্ব এমন খোলা আতরের শিশির মতো হয় যে বারবার সেই সুগন্ধের আকর্ষণে ছুটে যেতে চায় অবাধ্য মন। লাজুক কাব্যশ্রী লুকিয়ে দেখত ওকে, আর যখনই দেখত তখন ধক করে উঠত বুকটা। সারাদিন মনের ভিতর লেপ্টে থাকতো অসম্ভব এক ভালো লাগা। ওরা ফাঁকা ক্লাসে একদল ছেলে মেয়ে একেবারে হুড়মুড় করে ঢুকলো রথের পরের দিনের ক্লাসে। তারপর বেঞ্চ বাজিয়ে শুরু করলো গান। কাব্যশ্রী ওই ক্লাসেই তখন একা বসেছিল, মুখ কলেজের বাইরের দিকের জানলায়। দোতলা থেকে দেখা যায় কলেজ গেটের বাইরের বিকিকিনি। উবু হয়ে বসে শ্যামলা গায়ের রঙের মাসি শশা বিক্রি করছে। ডাবওয়ালার ঠেলা নিয়ে দাঁড়িয়ে, জোড়ায় জোড়ায় ডাব কেনার হিড়িক উঠেছে
একটা স্ট্রয়ে দুজন ভাগাভাগি করে নিচ্ছে রোম্যান্স। বিট নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে শশা কাগজে মুড়ে বুড়ি এগিয়ে দিল এক মেয়ের হাতে। বইটা খোলাই ছিল কাব্যশ্রীর, হারপয়ার কলিংসের বায়োকেমিস্ট্রি। ডিএনএ রেপ্লিকেশন মেকানিজম। খুব সোজা, তবু মন বসছে না, কারণ মন তখন উদ্বেগে ছুটছে। ও পাশের বেঞ্চের ছেলেমেয়ের দলে অগ্নিভ আছে। ওদের দলের এক মেয়ে বলল, সবচেয়ে সস্তা কারা হয় জানিস? আরেক ছেলে বলল, কারা? যারা নিজেদের সীমিত নলেজ নিয়ে লোককে জাজ করে আর তাদের জ্ঞানবিদ্যায় আঙুল তোলে, যারা পুঁথির বিদ্যাকে মনে করে এভরিথিং, এর বাইরে তাদের না আছে নলেজ, না আছে একটা ভিশন, এদের সস্তা বলে। খিকখিক করে হাসলো ওদেরই কেউ। এদের কারো নাম জানে না কাব্যশ্রী। বলল, কেন? রিসেন্ট কোনো অল্পবিদ্যে ভয়ঙ্করীর পাল্লায় পড়লি? আরে সোশ্যাল মিডিয়া ইয়ার, লেটস প্লে এ গেম। এবার অগ্নিভের গলা, বাজে গসিপ বাদ দে, চল দেখি আমাদের কার কীরকম নলেজ। লাইক 5টা স্পোর্টস আর সেই রিলেটেড টিম অ্যান্ড 5জন স্পোর্টসম্যান, এরপর সায়েন্টিস্ট, দেন সিঙ্গার, তারপর লিরিসিস্ট। নো নো, অন্তাক্ষরী। কেউ বলাতে ওরা একসঙ্গে চেঁচালো, অন্তাক্ষরী। গান শুরু হয়ে গেছে। অগ্নিভের টিম হারছিল, ওরা আটকে ছিল জতে। টিক টিক 1, টিক টিক 2 করে কাউন্ট শুরু করেছে মেয়ের দল। জনম 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 সাথ চলনা ইউহি, কসম তুঝে কসম আকে মিল ইয়েহি। একেবারে আচমকা মুখ ফসকে গেয়ে বসলো কাব্যশ্রী। ওপাশ একেবারে চুপ। কাব্যশ্রীর চোখ মুখ লাল, মনে হচ্ছিল ছুটতে পালায়। আর তখনই একেবারে বেঞ্চ টপকে লাফিয়ে ঝাঁপিয়ে অগ্নিভ এসে হাজির মুখের সামনে। হাঁটু গেড়ে হাত এগিয়ে দিয়ে বলল, মেরি মোহব্বত কা তু করনা হক সে আদা, মেরে হোকে হামেশাই রহেনা, কভি না কহেনা আলবিদা। ওপাশ থেকে ছেলের দল কোরাসে গেয়ে আহা সুরে গানের তাল দিয়ে চলেছে। অগ্নিভ কিছুক্ষণ ওভাবে থেকে এক লাফে উঠে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্য আমরা জিতলাম। এই তোরা সবাই ওর হয়ে ক্লাব কর। শি ইজ আওয়ার নিউ ফ্রেন্ড। হোয়াটস ইউর নেম বিউটিফুল লেডি? কাব্যশ্রী মন্ত্রমুগ্ধের মতো ওর মোহজালে ক্রমশ জড়িয়ে চলেছিল। কাব্যশ্রী জানতো অগ্নিভ ফ্লার্ট, ও জানতো ওর মেয়েদের সঙ্গে অ্যাফেয়ার্স চলে, ও জানতো অগ্নিভের স্বভাব এরকমই, তবু মোহান্বিত হলো। হেমলিনের বাঁশির সুরের আকর্ষণের মতো কাব্যশ্রী ছুটছিল। ক্যান্টিনে অগ্নিভের গ্রুপের মেয়েদের কথা শুনেছিল। ওরা বলাবলি করছিল, আরে পয়সা দেখে মেয়েগুলো ওর কাছে ছুটে যায়, কোনো স্ট্যান্ডার্ড বা ক্লাসি ফ্যামিলির মেয়েদের ওর ধারে কাছে যেতে দেখবি না। যায় সব ছাপড়িগুলো, বাপের জন্মে, যারা দেখেনি মানুষের কত টাকা থাকতে পারে। ওর বাপের যা ব্যবসা, ও প্রতি বছর ফেল করলেও 4টে কোম্পানির মালিক হয়ে যাবে। তাহলে কলকাতা কেন? বিদেশে পড়তেও তো পারত। অত কিছু নয় যতটাও দেখায়, জানিস না? বেশ বিস্ময়ে প্রশ্ন করল সে। তারপর নিজেই উত্তর দিল, ওই কলেজে পড়ে নাকি? এখানে ওর একটা বন্ধু আছে কিশোর, ওর সঙ্গে ঢোকে আর মেয়েদের সঙ্গে কিছুক্ষণ ঢংফং করে চলে যায়। ও বড়লোক বাপের ছেলে, এখন এখানে টাইম পাস করছে, পরে বাইরে গেলে সেখানে গিয়ে টাইম পাস করবে। ওরা পাশ করলেই কি আর না করলেই কি। ওর বাবার একটা স্পিচ শুনেছিলাম, সোশ্যাল মিডিয়ায় আমার ফিডে এসেছিল। লোকটা ভালো করে ইংরেজি পর্যন্ত বলতে পারে না, অগ্নিভ অন্তত সেটুকু পারে। এসব শুনে খারাপ লেগেছিল কাব্যশ্রীর, মারাত্মক রকম খারাপ। প্রথমত ওরা অগ্নিভকে নিয়ে খারাপ কথা বলছিল, আর ও কি ওর পয়সা দেখে অগ্নিভের সঙ্গে সম্পর্কে গেছে? কাব্যশ্রীর বাবা ইঞ্জিনিয়ার, মা সরকারি স্কুলের টিচার, ও কি গরিব বাড়ির মেয়ে? ইচ্ছে করছিল ওদের গিয়ে কথাটা বলে, কারণ কেন যেন মনে হচ্ছিল ওরা ওকেই কথাগুলো শোনাচ্ছে। কিন্তু ওই আগ বাড়িয়ে কথা বাড়াতে মন চায়নি। অগ্নিভ ওকে কখনো যে গিফট দেয়নি বা ও নেয়নি তা নয়, কিন্তু তাকে লোভে পড়ে নিয়েছে। কিন্তু এক আশ্চর্য কৌতূহল সেদিন গিফটগুলো খুলে দেখতে বাধ্য করলো। বাড়ি এসে ওর দেওয়া গিফটগুলো ওই প্রথম খুব ভালো করে দেখছিল। তারপর গুগল থেকে দাম বের করেছিল জিনিসগুলোর। একটা পারফিউম দিয়েছিল দাম 26,000 আর ঘড়ির দাম 44,000। কিছুক্ষণের জন্য মাথায় তালা লেগে গিয়েছিল। অগ্নিভ এতটা ভালোবাসে কাব্যশ্রীকে যে টাকাকে টাকা মনে করছে না। ভেবেছিল এবারও কলেজে গিয়ে ওকে এসব জিনিস দিতে বারণ করে আসবে।
এর মধ্যে বেশ কয়েকবার অগ্নিভ একসঙ্গে বাইরে কোথাও যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। তখন মনে হয়েছিল হয়তো কাব্যশ্রীকে কোনো স্বপ্ন জগতে নিয়ে হারিয়ে যেতে চাইছে। কংক্রিটের জঙ্গল থেকে বহু দূরে শুধু ওকে একাকী নিয়ে হারিয়ে যেতে চাইছে কোনো সমুদ্র সৈকতে বা পাহাড়ের চূড়ায়। খুব কাছ থেকে জানতে আর বুঝতে চাইছে এই সহজ সরল মেয়েটাকে, যা ওদের দুজনের স্মৃতিতে একটা নরম জায়গায় স্থায়ী হয়ে থাকবে আমরণ, যার সুগন্ধে ভরে থাকবে জীবনের একটা পাশ। কিন্তু বারণ করে দেবে কাব্যশ্রী, এসব ঠিক নয়। ওরা ঘুরবে, কিন্তু কাব্যশ্রীকে আগে তার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আর সেই তোড়জোড় নিয়ে যখন কলেজে গেল, দেখলো এই দৃশ্য। ও এখন সেকেন্ড ইয়ারে, অগ্নিব ফার্স্ট ইয়ারের শতরূপার সঙ্গে ছিল। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে তা দেখে সারা শরীর গুলিয়ে গেছে। ওর সেই বন্ধু কিশোর আরেকটা ছেলের সঙ্গে বলাবলি করতে করতে যাচ্ছিল, এটাকে ভালো ভাসিয়েছে, ওইটা কোথাও যেতে চাইতো না। ক্লাসরুমের দরজার আড়ালে নিজেকে সরিয়ে নিয়েছে কাব্যশ্রী। ওরা অশ্লীলভাবে হাসছিল। কাব্যশ্রীর মাথায় ঘুরছিল ব্র্যান্ডগুলোর নাম আর দাম। বুঝতে পারছিল অগ্নিভের সব উদ্দেশ্য প্রেম নয়, ওর উদ্দেশ্য ছিল শরীর অধিকার করার, যার টিকিট ছিল ওই দামি গিফটগুলো। এসব ভাবতেই আবার শরীর পাক দিয়ে উঠল, বমি করতে ছুটল বাথরুম। হড়হড় করে বেরিয়ে এলো পেটের তরল। শব্দের তীব্রতা বেশি ছিল এবার। ও ঘর থেকে ছুটে এসেছে মা আর শুভ্রা আন্টি। মা উদ্বিগ্ন, বমি করছিস যে, কি খেয়েছিলি কলেজে? মুখে চোখে জল দিয়ে প্রায় কাহিল শরীরে বিছানায় এসে বসেছে কাব্যশ্রী। শুভ্রা আন্টি বলল, পেট গরম হয়েছে, যা ওয়েদার। তারপর এদের যা মুখের স্বাদ, নিশ্চয়ই পোড়া তেলের কচুরি খেয়েছে। কিন্তু শরীর এমন নেতিয়ে যাচ্ছিল আর গা গরম করে জ্বর এলো যে সকাল হতেই ডাক্তার কল করতে হলো। প্রায় 7 দিন বিছানা থেকে উঠতেই পারল না কাব্যশ্রী। ডাক্তার গুচ্ছের ব্লাড টেস্ট দিলেন, তারপর বললেন, ওই ভাইরাল ফিভারের মতো। মেয়ে কি পড়াশোনার জন্য খুব স্ট্রেস নেয়? অনেক সময় স্ট্রেস থেকে এরকম ফ্যাটিগ আর ইনডাইজেশন হয়। আর শরীর দুর্বল হলে জ্বর হওয়াটা স্বাভাবিক। সামনে পরীক্ষা, পড়াশোনা ঠিকঠাক করেছে কোথায়? রোজই তো ঘুরে বেরিয়েছে অগ্নিভের সঙ্গে। শরীরে জোর নেই যে খেটে খুঁটে পড়বে। মা বাবা বলল ড্রপ দিতে, কিন্তু শোনেনি কাব্যশ্রী। পরীক্ষাগুলো দিল। অন্য কলেজে সিট পড়েছিল, ওকে দেখে ওর ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা প্রায় একসঙ্গে আঁতকে উঠেছে। বলল, কি হাড়গিলে চেহারা হয়েছে। কি হয়েছিল? শরীর এভাবে ভাঙল কি করে? খুব কাছের বন্ধু ছিল ঋষিতা, বলল, ব্রেকআপ হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু সেটা এভাবেও নিস না যে লাইফটাই শেষ হয়ে যায়। লাইফ শেষ হয়ে যাবে? হায় কাব্যশ্রী, নিজেকে এক কাব্যের নায়িকা ভাবতে ভাবতে কি করে প্রতারিত পার্শ্ব চরিত্র হয়ে গেল। একটা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ, প্রতারণা ভোলা সোজা। সম্পর্কের ভগ্নস্তূপ থেকে বেরিয়ে আসে কত স্মৃতি, কত নিষ্পাপ কথা, সরল স্বীকারোক্তি, মায়াবী কত মুহূর্ত। কাব্যশ্রী খল ছিল না, কিন্তু ছলনা হয়েছে ওর সঙ্গে। এই বেদনা থেকে বেরিয়ে আসা আর কঠিন অসুখ থেকে বিনা ওষুধে সেরে ওঠা একই রকম কঠিন। অগ্নিভ অবশ্য খোঁজ নিয়েছিল ওর। বেপরোয়া মানুষটার মনে একবারও আসেনি কাব্যশ্রী ওকে শতরূপার সঙ্গে দেখে ফেলেছে। তাই কলেজে আসছে না দেখে কয়েকবার কাব্যশ্রীকে ফোন করেছে মাত্র। তারপর বোধহয় আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ তখন শতরূপা ওর নতুন ভালো লাগা। কাব্যশ্রী যদি ওর ফোন ধরেনি, কোনো কৈফিয়ত চাওয়ার কথা মনেও আসেনি। যখন বুঝতে পারছিল সামনের জন একজন কুশল ব্যবসায়ী, তখন তার সঙ্গে মান অভিমানের আলাপ করা বৃথা সংলাপ মাত্র। কিন্তু পরীক্ষার পর যেদিন কলেজে এলো, সেদিন খেয়াল করলো অগ্নিভ আবার নতুন করে খেলা শুরু করতে চাইছে। ক্লাসে একাই বসেছিল। অগ্নিভ হঠাৎ করে ওর পাশে এসে ওকে ঠেলা মেরে বসলো। অভিমান মাখা অভিযোগ করলো, এভাবে আমায় দূরে ঠেলে দেওয়ার কি মানে? কেন যেন সারা শরীর কাঁপছিল থরথর করে। গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছিল কান্নাটা। বুক ধড়ফড় করছিল। নিজেকে এমন একজনের কাছে প্রতারিত হতে দেখা, যাকে ভালোবেসেছিল জীবনে প্রথমবার। খুব কি সহজ উত্তেজনায় অস্থির স্নায়ুকে কাবু করা। কিন্তু বাঁচিয়ে দিল ওর ডিপার্টমেন্টের সিনিয়র ছেলেটা ঈশান।
একেবারে ধমকের সুরে বলল, ওই এখান থেকে ওঠ। কিসের জন্য ডিস্টার্ব করছিস ওকে? ওঠ শালা। বড়লোকিপনা অন্য জায়গায় করবি, আমাদের মেয়েদের ডিস্টার্ব করতে আসবি না, শালা ছোট লোক। অগ্নিভ তুড়ি মেরে বলল, মাইন্ড ইওর ওন বিজনেস। আমি তোর পারমিশন নিয়ে নিশ্চয়ই কাজ করব না? হ্যাঁ করবি, এটা কলেজ, ফাতরামির জায়গা নয়। এখন ফোর্ট, নইলে হোল ডিপার্টমেন্ট ক্যালাবে তোকে। অগ্নিভ বসে রইল একভাবে, একেবারে টিটের মতো। ঈশান অভিভাবকের সুরে বলল, কাব্যশ্রী উঠে আয়। কাব্যশ্রী ওর কথায় উঠতেই অগ্নিভ বিশ্রী হেসে বলল, ও এই ব্যাপার তাহলে? বললেই পারতিস তোরা রিলেশনে। এনজয় ম্যান। ঈশান কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল ওর দিকে স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে। তারপর ধীরে বলল, গত বছর বোনটা মরে গেছে রে। এরই মতো দেখতে ছিল, কিন্তু হয়তো এর মতো বোকা ছিল না। আমার বোনের ক্যান্সার হয়েছিল, কিন্তু ক্যান্সার তো শুধু শরীরে হয় না, সমাজেও হয়। তোদের মতো ছেলেদের পাতি বাংলায় যা বলে তার এই বোনের সামনে বললাম না, তবে তোরাই এপস্টিন দ্বীপে গিয়ে কারবার করিস। অগ্নিভোর কথাগুলোর গুরুত্ব দিচ্ছে না, এমন মুখভঙ্গি করে রইল। ও জানে ঈশান কিছু করতে পারবে না, কারণ ও এ কলেজের পার্টির সব দলগুলোকে মোটা টাকা ডোনেট করে। কাব্যশ্রী বিস্ময় তাকিয়ে দেখেছে ঈশানকে। যেখানে মানুষের ওপর ভরসা উঠতে বসেছে, সেখানে এমন প্রতিবাদ যেন আবার করে মানুষকে বিশ্বাস করার সাহস যোগায়। কাব্যশ্রীর দিকে ফিরে ঈশান কিছুটা শান্ত গলায় বলল, আশা করি তোর এই ধাক্কায় বুদ্ধিটা খুলেছে। এরপর থেকে সতর্ক থাকবি। পুরুষ মানে খারাপ নয়, কিন্তু লোভে পড়ে যদি কারো প্রতি অ্যাট্রাক্ট হোস, তবে তার পরিণাম কি হবে জানিস? যেমন লোভে পড়ে রাস্তার পোড়া তেলে ভাজা বাসি কচুরি খাওয়ার পরের পেট খারাপ হয়, তেমন। যা এখন বাড়ি পালা। লোভে পড়ার কথাই হয়তো সবাই ভাববে, কিন্তু কাব্যশ্রী জানে ওর লোভ ছিল না। ছিল না অগ্নিভের প্রতিপত্তির প্রতি মোহ। কিন্তু মানুষ কি বুঝবে? নিজের সত্তা যা অপরের কাছে বদলে গেছে। এ বেদনা বড় ভয়াবহ। চেতনার অতল তলে পুঞ্জীভূত নেতিবাচক গুলো বিষ ছোবল দিয়ে হয়তো অবসাদে ফেলে রাখবে দিনের কিছুটা সময়। ভারী হয়ে আসা মনটা বয়ে বেড়ানো আপাত কঠিন ছিল কাব্যশ্রীর কাছে। আর সেই সময় যদি আবার মুখোমুখি হতে হয় ওর জীবনের খলনায়কের সঙ্গে। কলেজের গেটের সামনে BMW M1000RR, প্রায় 60 লাখের ফ্লুরোসেন্ট সবুজ আর কালো রঙের, প্রায় 200-র বেশি ঘোড়ার শক্তি আর প্রকৃতির উত্তাপ বাড়াবার জন্য যথেষ্ট কার্বন ফাইবারে মোড়া, অ্যারোডাইনামিক গঠনে দ্রুত বাতাস চিরে ছোটার জন্য প্রস্তুত। দম্ভের ওপর বসে অগ্নিভ ডান পা রাস্তায় নামিয়ে রেখেছে। কাব্যশ্রীর ভয়, উত্তেজনা, আবেগ, লজ্জা সব ইন্দ্রিয়ানুভূতিরা ছুটি কাটাতে গেছে বুঝি আত্মসম্মানের রাজ্যে। তাই জেদটা হঠাৎ করে ভারসাম্যে আনলো। স্নায়ুর টানা পড়েন। সোজা ওর দিকে এগিয়ে এসে চোখে রোদ চশমা দিয়ে কাব্যশ্রী বলল, গাড়িটা খুব সুন্দর। অনেকেই একটা রাইড চাইবে, কিন্তু তার পরের খেসারতটা তার জানা থাকবে না। অগ্নিভ আহত হয়ে বলল, আমি কি তোমায় কখনো জোর করেছি? তুমি নিজের ইচ্ছে আমার সঙ্গে ঘুরেছ। এখন তোমার আমাকে ঠিক মনে হচ্ছে না, কারণ তোমার কলেজের সিনিয়র আমার নামে তোমায় যা তা বুঝিয়েছে বলে। বাইক থেকে এক ঝটকায় নেমে অগ্নিভোর সামনে এসে দাঁড়ালো, দু চোখ ছলছল। পকেট থেকে রুমাল বের করে চোখের জল মুছে বলল, আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ি, এটাই আমার প্রবলেম। কিন্তু আমি তো তোমায় কখনো হার্ট করিনি কাব্যশ্রী। কখনো আমি মিসবিহেভ করেছি বলো? কখনো বাজেভাবে কথা বলেছি? দেন হোয়াই? তুমি এভাবে কথা বলা কি বন্ধ করতে পারো? আমরা দুজনে রিলেশনশিপে ছিলাম, সেখানে তুমি একাই ডিসাইড করলে আমায় বাদ দিয়ে দেবে। কখনো কি আমায় তোমার ভালো লাগেনি? নাক চোখ আবার রুমালে মুছিয়ে অগ্নিভ বলল, আমরা এখনো একসঙ্গে থাকতে পারি, কিছুই তো বদলায়নি। কাব্যশ্রী কিছুক্ষণের জন্য থতমত খেয়ে গিয়েছিল। নিজেই স্থির হলে একটা নিঃশ্বাস ফেলে মৃদু হাসল, বলল, তোমাদের মতো মানুষগুলো বিয়ের পর অ্যাফেয়ার্স করে আর ডিভোর্সের সময় বলে আমি সম্পর্কে তিক্ততা বাড়াতে চাইনি তাই ডিভোর্স নিয়েছি। নয় তোমরা মারাত্মক রকম ধূর্ত হও, নয়তো মানসিকভাবে অসুস্থ। সে যাই হোক, আমার পক্ষে দুই ক্ষতিকর। সো গুড বাই মিস্টার উড বি সুগার ড্যাডি। অগ্নিভ এ উত্তর বোধহয় প্রথম শুনল, তাই দাঁড়িয়ে রইল হতবাক হয়ে। আর বুকের ওপর থেকে যেন পাথর নামলো কাব্যশ্রীর।
ফড়িংয়ের মতো হালকা শরীরে যখন বাড়ি এসেছে তখন দেখলো প্রায় দিনই যা দেখে। বাইরের বসার ঘরে সোফায় বসে মা আর শুভ্রা আন্টি চানাচুর আর কফি খাচ্ছে। আজও কি বৃহস্পতিবার? কথাটা মনে আসতে আজ সেদিনের মেঘলা বিষাদ নয়, বরং এক অদ্ভুত ঘরোয়া শান্তি পেল। ওকে দেখে শুভ্রা আন্টি বলল, যাক, পিঁপড়েটা শরীরে একটু মাংস লেগে এখন প্রজাপতি হয়েছে। মা বলল, তা হয়েছে। তা তুমি কথাটা কি বলছিলে, শেষ করলে না যে শুভ্রা? বলছিলুম যে আমার কসমেটিক্সের দোকানের এক মেয়ে আমায় জিজ্ঞেস করলো, আমাদের মেয়েদের শরীর ছাড়া কি কিছু আছে? আমি বললুম, আছে বই কি, আছে বুদ্ধিমত্তা, আর সে বুদ্ধি প্রয়োগ করে সঠিক নির্বাচন করা। ব্যাস, এই করতে পেরেছো তো জিতেছো, নইলে মুশকিল আছে প্রভু। শুভ্রা আন্টি হাসছে, মাও। আর বসার ঘরের এক কোণে দাঁড়িয়ে কাব্যশ্রী। লাইন দুটো আজ মন ছুঁয়ে গেল। কিন্তু এই দু লাইনে জীবন বোধ কি উদয় হয় বাস্তবিক একটা ধাপ্পা না খেলে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।